Welcome to Netshala. Today I am going to discuss about restoration period or restoration age. 1660 to 1702. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে আলোচনা করব রেস্টোরেশন এজ নিয়ে, যেটি স্টার্টিং পয়েন্ট 1660 to 1702. Okay, so now I am talking about why the period is called as restoration period. রেস্টোরেশন এজকে কেন আমরা রেস্টোরেশন পিরিয়ড বলবো, তার একটা বিশেষ কারণ হলো দিস ইজ দ্য এজ, ইন দিস এজ কিং চার্লস সেকেন্ড restored the monarchy as well as restored the theatre. Restored monarchy as well as the theatre. এই রেস্টোরেশন পিরিয়ড শুরু করার আগে বা রেস্টোরেশন এজ সম্পর্কে বলার আগে আমি তোমাদেরকে এই বিষয়টা মনে করিয়ে দিতে চাই। নেক্সট ক্লাসে যখন আমরা পিউরিটান এজ নিয়ে কথা বলছিলাম, তখনই আমরা বলেছিলাম যে পিউরিটান, দ্য ওয়ার্ড হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড পিউরিটাস, দ্যাট মিনস পিওর। তাদের মেন ইন্টেনশনই ছিল পিউরিফিকেশন অফ রিলিজিয়াস প্র্যাকটিসেস। ওকে, এটাই যদি তাদের মেন ইন্টেনশন থাকে, এটাই যদি তাদের প্রধান উদ্দেশ্য হয় যে তারা যে ধর্মীয় প্র্যাকটিসগুলো চলছিল সেগুলোর পিউরিফাই করবে, সেইখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু একটা সময় অস্বস্তিতে ভুগছিল। তাই তারা 1660 খ্রিস্টাব্দে চার্লস সেকেন্ডকে ফ্রান্স থেকে ডেকে আনে ইংল্যান্ডে, এবং আরো একবার ইংল্যান্ডে চালু হয় স্টুয়ার্ট ডাইনাস্টি। এইখানে একটা বিষয় বলা বাহুল্য যে যখন পিউরিটান এজ ইংল্যান্ডে চলছিল, তাদের মেন উদ্দেশ্য ছিল মানুষকে যে কোনো উপায়ে তাদের মরাল নেচারকে আরো পিউরিফাই করা। আবারও বলছি, এটাই যদি তাদের উদ্দেশ্য থাকে, তাই তারা যে সমস্ত রাইটিংসগুলো সেই সময় লেখা হয়, যে সমস্ত লিটারারি কন্ট্রিবিউশনগুলোর কথা আমরা সেই সময়ে পড়ে থাকি, সেইগুলো বেসিক্যালি একটা ইন্ট্রোডিউস করে। কিসের ইন্ট্রোডিউস করে? ফিয়ারের। এবং ফিয়ারের ইন্ট্রোডিউস করে তারা কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল? ধর্ম সম্পর্কে মানুষকে একটা ভয় দেখাতে চেয়েছিল। আমি আরো একবার বলছি, মনে করো দিস ইজ দ্য এজ অফ পিউরিটান। এই পিউরিটান এজের মেন থিম রিলিজিয়ন, main soul of source of any literary contribution বাইবেল যদি তাদের প্রধান কন্ট্রিবিউশন হয়, বাইবেল থেকে তারা ইনফ্লুয়েন্সড হয়ে, প্রভাবিত হয়ে তারা কি লিখছে, তারা যে সমস্ত বইগুলো লিখছে, যে সমস্ত কন্ট্রিবিউশনগুলো লিখছে, সেগুলো মূলত এই বাইবেলের উপর বেস করে লেখা স্টার্ট করলো। এখন প্রশ্ন হলো, তাদের মেন উদ্দেশ্যই কি ছিল? একটু আগে বললাম, মানুষকে ভয়ের মাধ্যমে মরাল নেচারে যাতে মানুষ সঠিক পথে, রাইট ওয়ে তারা যাতে চলতে পারে। একটা প্রশ্ন এখানে রয়ে গেল,
বিষয়টাকে যদি আমি একটু আমাদের সময়কালের একটা ঘটনা দিয়ে আমি যদি একটু বলার চেষ্টা করি, তাহলে তোমাদের কাছে বিষয়টা হয়তো আরো পরিষ্কার হয়ে উঠবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী, তারা নিশ্চয়ই এমএলএ ফাটাকেষ্ট বা মিনিস্টার ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তীর এই বাংলা সিনেমাটা হয়তো অনেকে তোমরা দেখেছো। সেখানে মিঠুন চক্রবর্তীকে 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন সময় দেওয়া হয়েছিল, এবং এই 7 দিনে তোমরা দেখেছিলে কিভাবে মিঠুন চক্রবর্তীর মেন ইন্টেনশনই ছিল যে করাপ্ট চলছিল, যে ক্রাইম চলছিল সেগুলোকে বন্ধ করা। সেই একই সূত্র ধরে মনে করো তোমরা এখন পিউরিটান এজে বিলং করছো বা সেখানে এখন বসবাস করছো। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সবার প্রথমে তোমাদেরকে আমরা সঠিক পথে আনতে চাই, যদি আমরা বাইবেলকেই মেন সোর্স হিসেবে যদি আমরা মানানোর কথা তোমাদেরকে বলি, তাহলে কি করতে হবে? প্রথমেই ইন 1642 থিয়েটারকে ক্লোজ করে দিতে হবে। আগে নাইসে কোন রকমের ফেস্টিভ্যাল লাইক ক্রিসমাসের মতো ফেস্টিভ্যাল ছাড়া অন্য কোনো কিছু উদযাপন করা যাবে না। সেখানে কোনো আনন্দ উপভোগের জায়গা ছিল না। নো এন্টারটেনমেন্ট, নো ফেস্টিভ্যাল, নো থিয়েটার। Everything has been banned by Puritans because their intention is to purify the society. এবং তাদের যে মেইন প্র্যাকটিসটা ছিল সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা রিলিজিয়ানের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এখন আমার প্রশ্ন হলো, যদি ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি মোবাইল ফোনের কিছু কিছু অ্যাপ্লিকেশন লাইক হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, এগুলোকে যদি আমি ব্যান করে দিই, তাহলে ইমিডিয়েটলি আমার উদ্দেশ্য কিন্তু খুবই সিম্পল, যাতে করে তোমরা বেশি পড়াশোনা করো, মোবাইলটাকে দূরে রেখে নিজেদের ফোকাসটাকে পড়াশোনার মধ্যে রাখতে পারো। দেখো আমরা সফলতা পাচ্ছি না, তার একটা কারণ কি? আমাদের হয়তো কোথাও ঘাটতি হচ্ছে। কি ঘাটতি হচ্ছে? কোনটার সমস্যা হচ্ছে? হয়তো আমরা যেটুকু পড়ছি সেখানে ফোকাস করতে পারছি না। এই ফোকাসের সব থেকে যে বেশি ভূমিকা পালন করে, যে ফোকাসটা দিতে দেয় না, সেটা কিন্তু মোবাইল ফোন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, সাপোজ তুমি পড়তে বসেছো, তুমি এটা ভেবে বসেছো যে আজকের মধ্যেই আমি রেস্টোরেশন পিরিয়ডের সমস্ত ঘটনা, যা কিছু ঘটেছে, যা কিছু লিটারারি কন্ট্রিবিউশনস আছে, সেখানে যে সমস্ত রাইটার রয়েছে, সেগুলো সবগুলোকে আমি শেষ করে ফেলব। হঠাৎ তোমার ফোনে পড়তে পড়তে যখন তুমি পড়ার মধ্যে একদম মনোনিবেশ করে ফেলেছো, সেই সময় হঠাৎ বেজে উঠলো তোমার মোবাইল ফোনটি। তোমার ফোকাস সঙ্গে সঙ্গে ঘুরে গেল। তোমার সেই ডিটারমিনেশন, সেই যে পড়ার যে জেদটা, সেটা সঙ্গে সঙ্গে ঘুরে গেল মোবাইলে কি এসছে সেটা দেখার জন্য। এইভাবে কিন্তু আমরা এই সমস্ত ইস্যুগুলোর জন্য কিন্তু আমরা আজ সফলতা পাচ্ছি না। দেখো এখন প্রশ্ন হলো মোবাইল ফোন কি তাহলে খারাপ? দেখো এই প্রশ্নে আমি যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য একটু উদাহরণের সাহায্য নিলাম। সেই সঙ্গে আরো একটা কথা বলবো। দেখো তো পিউরিটান এজে তারা কি করলো? সমস্ত থিয়েটার, সমস্ত কিছু ব্যান করে দিল এই উদ্দেশ্যে যে তারা সমাজকে পিউরিফাই করতে চায়। ঠিক আছে, কিন্তু দেখো আমি যদি মোবাইলের এই অ্যাপ্লিকেশনগুলো যেগুলো বললাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, এগুলোকে যদি তুলে নিই, তোমাদের ভালোর জন্য করতে গেলাম, অথচ তোমরাই মুভমেন্ট করবে, তখন তোমরা কি যুক্তি দেখাবে? যে মোবাইল ফোন না হলে আমি এখান দিয়ে এটা দেখতাম, এখান দিয়ে আমি রেস্টোরেশন পিরিয়ডে যেটা পারছি না সেটাকে দেখে নিতাম, এই যে আপনি ভিডিও বানাচ্ছেন এটা আমি দেখতাম, ইত্যাদি ইত্যাদি।
সমস্ত কিছুর পিছনে একটা যুক্তি আছে, একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। কিন্তু প্রশ্নটা হলো, যখনই এমন একটা অবস্থা ইংল্যান্ডে চালু হলো যেখানে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না, তারা এন্টারটেইন করতে পারছে না, কোনো ফেস্টিভ্যাল সেলিব্রেশন করতে পারছে না, তেমন সময় মানুষ ডিসাইড করলো যে এইবার স্টুয়ার্ট ডাইনাস্টি অর্থাৎ চার্লস সেকেন্ডকে ফ্রান্স থেকে ফিরিয়ে আনা উচিত। এবং চার্লস সেকেন্ড ইন 1660 তিনি ফ্রান্স থেকে একটা বিশাল সৈন্যবাহিনী নিয়ে ইংল্যান্ডে আসলেন। সৈন্যবাহিনীটা ছিল বিশাল, কিন্তু ক্লাসটা হয়েছিল স্মল ক্লাস। এই স্মল ক্লাসের ফলে তিনি প্রতিষ্ঠা করলেন স্টুয়ার্ট মোনার্কি। এবং এই পিরিয়ডে যেহেতু তিনি রেস্টোর করলেন দুটো বিশেষ জিনিস, কারণ তোমরা জানো যে এর আগে যে পিরিয়ডটা ছিল 1649 টু 1660, এই পিরিয়ডটাকে আমরা নাম দিয়েছিলাম কমনওয়েলথ পিরিয়ড। সো এই কমনওয়েলথ পিরিয়ডটা বেসিক্যালি আমরা বলেছিলাম দিস ইজ দ্য ফার্স্ট ডেমোক্রেসি অফ ইংল্যান্ড লেড বাই অলিভার ক্রমওয়েল and his son Richard Cromwell. তো যখন এই কমনওয়েলথ পিরিয়ডটা অলিভার ক্রমওয়েল আর রিচার্ড ক্রমওয়েলের দ্বারা চলছিল, তখন সেটা ছিল ফার্স্ট ডেমোক্রেসি অফ ইংল্যান্ড। তাই মানুষ আবার সেই স্টুয়ার্ট মোনার্কির উপর বিশ্বাস রেখে স্টুয়ার্ট মোনার্কিকে চার্লস সেকেন্ডের সঙ্গে ইংল্যান্ডে ডাকলেন এবং চার্লস সেকেন্ডের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে তিনি রেস্টোর করলেন মোনার্কি এবং থিয়েটারকে তিনি রেস্টোর করলেন। দ্যাটস ওয়াই এই পিরিয়ডটা আমরা নাম দিয়েছি রেস্টোরেশন পিরিয়ড। দিস ইজ দ্য রিপিটেড কোয়েশ্চেন in UGC NET English paper 2. Why the restoration period is called as restoration? Not because of Charles II. একটু মাথায় রেখো, চার্লস সেকেন্ডের জন্য কিন্তু না, তিনি যে রেস্টোর করেছিলেন মোনার্কিকে অর্থাৎ স্টুয়ার্ট মোনার্কিকে এবং থিয়েটারকে। কারণ 1642 সালে যখন সিভিল ওয়ার চালু হয়েছিল, তখনই কিন্তু এই কমনওয়েলথ পিরিয়ডের শুরুতেই অলিভার ক্রমওয়েল, দ্য লর্ড প্রোটেক্টর অলিভার ক্রমওয়েল বন্ধ করে দিয়েছিল, ব্যান করেছিল থিয়েটার। সেই থিয়েটারকে পুনরায় রেস্টোর করলেন, সেই মোনার্কিকে পুনরায় রেস্টোর করলেন চার্লস সেকেন্ড। and that's why 1660 এই পিরিয়ডটাকে বলা হচ্ছে পিরিয়ড অফ রেস্টোরেশন অর রেস্টোরেশন পিরিয়ড। এই 1660 খ্রিস্টাব্দে যখন তিনি রেস্টোরেশন পিরিয়ড চালু করলেন, যখন রেস্টোরেশন অফ মোনার্কি এবং থিয়েটারকে রেস্টোর করলেন, তখনই 1660 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠা হলো। আগেন আই সে রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠা হলো। In 1660 Royal Society is established because of the development of natural science. ন্যাচারাল সায়েন্সের উন্নতির জন্য বা ডেভেলপের জন্য 1660 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠা হলো। সেই সঙ্গে সঙ্গে চার্লস সেকেন্ড তিনি কিন্তু তার বাবা চার্লস ফার্স্টের মতো বিলাসবহুল রাজা ছিলেন, কিন্তু তিনি প্রতিটা বিষয় সম্পর্কে অর্থাৎ দেশে কি ঘটছে, যেমন একটা উদাহরণ আমি দেব, চার্লস ফার্স্ট has no idea about the uprising of পিউরিটানদের আপরাইজিং সম্পর্কে চার্লস ফার্স্টের কোনো ধারণা ছিল না। whereas চার্লস সেকেন্ড তিনি কিন্তু তার রাজত্বকালে কতকগুলো নিয়মের প্রত্যাবর্তন ঘটালেন, কতকগুলো রুলস চালু করলেন
সেই রুলস গুলোর মধ্যে ছিল 1662, again I say 1662 খ্রিস্টাব্দে তিনি চালু করেছিলেন অ্যাক্ট অফ ইউনিফর্মিটি। 1662 খ্রিস্টাব্দে তিনি চালু করলেন অ্যাক্ট অফ ইউনিফর্মিটি। ওকে, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড। সেই সঙ্গে সঙ্গে ইন 1664 1664 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করলেন কনভেন্টিকাল অ্যাক্ট। কনভেন্টিকাল অ্যাক্ট 1662 খ্রিস্টাব্দে তিনি চালু করলেন অ্যাক্ট অফ ইউনিফর্মিটি এবং 1664 খ্রিস্টাব্দে তিনি চালু করলেন কনভেন্টিকাল অ্যাক্ট। এখন প্রশ্ন হলো, এই রেস্টোরেশন পিরিয়ডে একটা বিশাল পরিবর্তন ঘটলো। কিসের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন ঘটলো? লিটারারি কন্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন ঘটলো। এর আগে যখন 1642 খ্রিস্টাব্দে থিয়েটার ব্যান্ড হয়ে গেছিল, মানুষকে যখন এন্টারটেইন থেকে, তাদের সেলিব্রেশন থেকে, তাদের আনন্দ আমোদ প্রমোদ থেকে সরিয়ে ফেলা হয়েছিল, এমন একটা দমবন্ধকর পরিস্থিতি থেকে যখন তারা মুক্তি পেল, মানুষ তখন কিন্তু সরাসরি ভালগার জিনিসের প্রতি আকৃষ্ট হলো। রেস্টোরেশন লিটারেচারকে ভালগার লিটারেচার বলা হয়। ভালগার লিটারেচার বলা হয়। যখন আমরা রেস্টোরেশন লিটারেচারের কথা বলবো, one hand you have to think about heroic play and other hand you have to think about restoration, comedy of manners. এই রেস্টোরেশন পিরিয়ডের লিটারেচারকে বা সাহিত্যকে আমরা বলবো ভালগার লিটারেচার। কারণ মানুষ পুরো ওপেন হয়ে গেছে। একটা দমবন্ধকর পরিস্থিতি থেকে যখন মানুষ বেরিয়েছে, সে এতটাই ওপেন হয়ে গেছে যে সেই সাহিত্য হয়ে উঠেছে ভালগার লিটারেচার। সেখানে লাভ ট্রায়াঙ্গেল দেখা যাবে, সেখানে সিডাকশন দেখা যাচ্ছে, রেপ দেখা যাচ্ছে, অবসিনিটি দেখা যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এই লিটারেচারটা, রেস্টোরেশন লিটারেচারে দুটো গুরুত্বপূর্ণ পার্টে বিভক্ত হয়ে গেল। একটা হিরোইক প্লে which is led by John Dryden and another is restoration comedy of manners, যেখানে উইলিয়াম ওয়াই চার্লি, দ্য কান্ট্রি ওয়াইফ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কংগ্রেভ, এই বিখ্যাত লেখাগুলো আমরা পাবো। একটু পর আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, এর সাথে সাথে আমাদের একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বোঝাচ্ছি? চার্লস সেকেন্ড তিনি নিজেই ছিলেন একজন কোরাপ্ট এবং হ্যাড মেনি ইলিসিট রিলেশনশিপ। আবারও বলছি, চার্লস সেকেন্ড একজন নিজে কোরাপ্ট রাজা ছিলেন এবং হ্যাড মেনি ইলিসিট রিলেশনশিপ। illicit relationship. He had no hire. Okay? তার কোনো পুত্র সন্তান ছিল না। সেই জন্য চার্লস সেকেন্ডের ব্রাদার
জেমস সেকেন্ড, যিনি আসছেন স্কটল্যান্ড থেকে। আগেন আই সে, যিনি আসছেন স্কটল্যান্ড থেকে। প্লিজ জাস্ট একটু ওয়েট, লাইটটা একটু নিচে নেমে গেছে, আমি একটু লাইটটা ঠিক করে নিই, জাস্ট 1 মিনিট। সরি, এখন নিশ্চয়ই ঠিক আছে। একটু তোমাদের ক্লাসের মাঝখানে একটু তোমাদের অসুবিধা করলাম, ডোন্ট ওয়ারি। ওকে, চলো। সো চার্লস সেকেন্ড, তার কোনো পুত্র সন্তান ছিল না এবং তার বহু ইললিসিট রিলেশনশিপ ছিল। যেহেতু তিনি বিভিন্ন ইললিসিট রিলেশনশিপের সাথে যুক্ত ছিল, তাই তার কোনো পিওর হায়ার ছিল না। জেমস সেকেন্ড স্কটল্যান্ড থেকে ফিরে আসলেন এবং হি ইজ দ্য ব্রাদার অফ চার্লস সেকেন্ড। ওকে, তো তিনি চার্লস সেকেন্ড, তিনি 1685 এ তার যখন মৃত্যু ঘটে, তখন তিনি ঠিক তার আগের মুহূর্তগুলিতে, লাইক 1678 or 1679, 1679 খ্রিস্টাব্দ নাগাদ, তিনি তার মৃত্যুর পর জেমস সেকেন্ডকে হায়ার হিসাবে ইংল্যান্ডের সিংহাসনে বসার কথা পার্লামেন্টে ঘোষণা করেন। এই পার্লামেন্টে যখন ঘোষণা করা হয়, তখনই সেখানে দুটো পার্টির সৃষ্টি হয়ে যায় এই এক্সক্লুশন ক্রাইসিসের উপর ডিপেন্ড করে। আবার বলছি, 1678 ইতিহাসের, আমরা যদি সাহিত্যের ইতিহাসে দেখি, এই সময়কালটা পপিশ প্লট, just you write down, note down it, very very important. 1678 Popish plot, very very important. এবং 1679 exclusion crisis। এখন প্রশ্ন হলো, এই 1679 খ্রিস্টাব্দে যখন চার্লস সেকেন্ড জেমস সেকেন্ডের জন্য তিনি যখন পার্লামেন্টে ঘোষণা করলেন যে তার মৃত্যুর পর তার ব্রাদার, যে স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে এসে ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করবেন, তখন পার্লামেন্টে দুটো পার্টির সৃষ্টি হলো। ওয়ান ইজ কল্ড টরিজ, হু সাপোর্টেড কিং, and other Whigs opposed king। যখন তিনি পার্লামেন্টে এটা ঘোষণা করলেন, তখন দুটো পার্টির সৃষ্টি হলো। one is called Tories and other is called Whigs। Tories supported king, Whigs opposed king। Again I say, Tories রাজার মতকে সমর্থন করে, অন্যদিকে Whigs রাজার মতের বিরুদ্ধে কথা বলে। ওকে, এই এক্সক্লুশন বিল পাবলিশড হয় 1679। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখো। 1678 Popish plot, 1679 exclusion crisis, next exclusion bill। ওকে, যেহেতু একটা দম বন্ধ করা পরিস্থিতি থেকে তারা বেরিয়ে এসেছিল এবং সেই দম বন্ধ করা পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সৃষ্টি হলো একটা নতুন ওপেন মাইন্ডেড লিটারেচার, সেই জন্য লিটারেচারের উপরে একটা বিশাল প্রভাব ঘটলো। রেস্টোরেশন লিটারেচারের দুটো ট্রেন্ড হলো। ওয়ান ইজ কল্ড
heroic play, another is restoration comedy of manners. Just note down it, it is very very important. Heroic play, John Dryden. Most important writer, John Dryden. Restoration comedy of manners, William Wycherley. William Congreve. Aphra Behn. Very very important name. Just note down it. Heroic play, John Dryden. Comedy of manners, you have William Wycherley, William Congreve and Aphra Behn. Write down it. It's really very very important. এই রেস্টোরেশন এজের শুরুটাই কোথাও যদি একটু ভালো করে লক্ষ্য করা হয়, this is the beginning point or the starting point of neoclassicism. Beginning point of neoclassicism. কেন আমরা বিগিনিং পয়েন্ট অফ নিওক্লাসিসিজম বলছি? বিকজ ইট ইজ দ্য এজ অফ রিজন অলসো। এইখানে একটা লিটারারি ট্রেন্ড লক্ষ্য করা যায়। বিফোর রেস্টোরেশন পিরিয়ড, রেস্টোরেশন পিরিয়ডের আগ মুহূর্ত অবধি সেখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, সেটি ছিল পোয়েট্রি। সেখান থেকে রেস্টোরেশন পিরিয়ডে আসলো প্রোজ। রেস্টোরেশন পিরিয়ডের প্রোজ উইটি টাইপের। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাভ রোম্যান্স থেকে আসলো উইটি, পোয়েট্রি থেকে প্রোজ, এবং নিওক্লাসিসিজমের এটা যাত্রা শুরু হলো। অর্থাৎ রেস্টোরেশন এজকে আমরা বলতে পারি বিগিনিং অফ নিওক্লাসিসিজম। এবং এজ অফ রিজন নিওক্লাসিসিজম বলার কারণ হলো দিস ইজ দ্য এজ অফ রিজন, এন্ড এই সময় একটা ট্রেন্ড দেখা গেল, পোয়েট্রি প্রোজে পরিণত হলো এবং লাভ উইটিতে পরিণত হলো। সেই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, লিটারারি যে ট্রেন্ড গুলো ছিল তার অন্যতম একটি বিষয় হলো লিরিক যে পোয়েম গুলো ছিল, সেই লিরিক পোয়েমের সম্পূর্ণ মৃত্যু এখানে ঘটলো। লিরিক পোয়েম গুলোর বিনাশ ঘটলো এবং সেই সঙ্গে তৈরি হলো স্যাটায়ার, তৈরি হলো স্যাটায়ার। এই স্যাটায়ারের মাধ্যমে লেখকরা স্যাটারাইজ করতে থাকলো। কাদের স্যাটারাইজ করতে থাকলো? বিহেভিয়ার and manner of elite society. লিরিক পোয়েম চেঞ্জ হয়ে স্যাটায়ারের উপর জোর দিল এবং স্যাটায়ারের মধ্যে দিয়ে লেখকরা স্যাটারাইজ করতে থাকলো। কিসের স্যাটারাইজ করতে থাকলো? এলিট সম্প্রদায়ের বিহেভিয়ার, ম্যানারকে স্যাটারাইজ করতে থাকলো। তাই দিস ইজ দ্য একটা বিশাল পরিবর্তন হলো, যেখানে লিরিক পোয়েমের পরিবর্তন হলো এবং সেই লিরিক পোয়েম পুরোপুরি ভাবে শেষ হয়ে নতুন ভাবে জন্ম দিল স্যাটায়ারের, নতুন ভাবে জন্ম দিল স্যাটায়ারের। এখন একটু যদি
চার্লস সেকেন্ডের শুরুর দিকটা আমরা একটু যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো চার্লস সেকেন্ড তিনি আসছেন কাদের সাথে? ক্যাভালিয়ার্সদের সাথে আসছেন, এবং ক্যাভালিয়ার্সদের সাথে তিনি আসছেন কোথা থেকে? ফ্রান্স থেকে। যেহেতু তিনি ফ্রান্স থেকে আসছেন তাই ফ্রান্সের কালচার, তাদের ফ্যাশন, রাইটিং স্টাইল, লিটারারি কন্ট্রিবিউশন, এই সমস্ত বিষয়গুলোকে তারা কোথা থেকে আনছে? চার্লস সেকেন্ড with his cavaliers brought with them the French culture, French fashion এবং রাইটিং স্টাইল, লিটারারি কন্ট্রিবিউশনস। সেই জন্যই আমরা দেখব পরবর্তীকালে কমেডি অফ ম্যানার্স, হিরোইক ট্র্যাজেডি কিংবা হিরোইক প্লে কিংবা নিও ক্লাসিক্যাল ট্র্যাজেডি, এগুলো কিন্তু গ্রেটলি ইনফ্লুয়েন্সড হয়েছে ফ্রেঞ্চ রাইটার কর্নিয়েল, রেসিন এদের দ্বারা। এইবার আমরা কালচার যেহেতু বা ফ্যাশন এবং রাইটিং স্কিল এগুলো যেহেতু চার্লস সেকেন্ড ক্যাভালিয়ার্সদের নিয়ে যেহেতু তিনি ফ্রান্স থেকে আসছেন, সেই জন্য তাদের সাথে এই কালচার, এই লিটারারি ট্রেন্ড, এই বিষয়গুলোকেই তিনি আনছেন। এখন মলিয়ার, রেসিন, কর্নিয়েল এদের দ্বারা ডাইরেক্ট the writer of restoration period directly they were greatly influenced by Molière. Molière influenced করেছে Racine. Those are very very important writer. Molière, Racine. মলিয়ার রেস্টোরেশন যে কমেডিটা আছে এবং রেসিন নিও ক্লাসিক্যাল ট্র্যাজেডি, so the writer of neoclassical tragedy was greatly influenced by Racine, and restoration comedy was the writer of restoration comedy were greatly influenced by French writer Molière. Okay, next writer Corneille. Next writer, you know that কর্নিয়েল, তিনি রেস্টোরেশন ভালগার ট্র্যাজেডিকে ইনফ্লুয়েন্স করছেন। আবারও বলি, উই হ্যাভ কর্নিয়েল, উই হ্যাভ রেসিন, উই হ্যাভ মলিয়ার। মলিয়ার রেস্টোরেশন পিরিয়ডের যে কমেডি অফ ম্যানার্স রয়েছে সেটাকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করছে। রেসিন নিওক্লাসিক্যাল ট্র্যাজেডি এবং কর্নিয়েল রেস্টোরেশন ভালগার ট্র্যাজেডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Again I say very very important. Just note down it. Very very important. Next we will start with that. Two female writers are very very important when we are talking about the restoration period. When we are talking about restoration period, সবার আগে যার নাম আমাদের মাথায় আসে আফরা বেন। Very very important, আফরা বেন. Just note down it. আফরা বেন, Rover, very important literary contribution. Next, Orinoco,
the love letters of the noble and his sisters. Just write down it. Aphraben, Rovar, Orinoco, the love letters of the nobleman and his sister. Very, very important. Apart from Aphraben, এই সঙ্গে একটা বিষয় আমি তোমাদের একটু বলে রাখতে চাই যে দেখো রেস্টোরেশন পিরিয়ডে এসে কিন্তু লেখাকে অর্থাৎ রাইটিংকে অ্যাজ প্রফেশন হিসাবে তারা কিন্তু দেখতে থাকলো। আর্ন মানি, ওকে, তারা কিন্তু প্রফেশনালি তারা মানি ইনকামের জন্য অর্থাৎ পয়সা আর্ন করার জন্য তারা কিন্তু রাইটিংটাকে ব্যবহার করলো। ওকে, এই সঙ্গে which is really very very important, that is আফ্রাবেনের সঙ্গে সঙ্গে আমাদের যে লেখিকা রয়েছেন মেরি পিক্স। জাস্ট রাইট ডাউন দ্য নেম, পেন ডাউন দ্য নেম, মেরি পিক্স। এই প্রথম সাহিত্যের ইতিহাসে এলিজাবেথান পিরিয়ডের লেডি মেরি রথকে যদি আমরা বাদ দেই, লেডি মেরি রথ প্যাম্ফিলিয়া টু অ্যাম্ফিলান্থাস, আগে না এসে প্যাম্ফিলিয়া টু অ্যাম্ফিলান্থাস, লেডি মেরি রথকে যদি আমরা বাদ রাখি, অ্যাপার্ট ফ্রম লেডি মেরি রথ রেস্টোরেশন পিরিয়ডে এসে প্রথম দুজন বিখ্যাত ফিমেল রাইটার যারা অ্যাজ এ প্রফেশন রাইটিংকে নিজেদের প্রফেশন হিসেবে কাজে লাগালো এবং ছেলেদের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে চললো, তাদের মধ্যে অন্যতম মেরি পিক্স অ্যান্ড আফ্রাবেন। আফ্রাবেনের ইম্পর্টেন্ট রাইটিং গুলো তোমাদেরকে জলের মতো মনে রাখতে হবে, লাইক ওরোনোকো, রোভার, the love letters between the nobleman and his sister. Just write down Mary Picks. No books are important, but Mary Picks is important. এই সঙ্গে সঙ্গে আমি আরেকটু বলতে চাই, যেটা আমরা হিরোইক প্লের কথা বলছিলাম, বা হিরোইক প্লের সাথে সাথে যখন লিরিক্স যে স্যাটায়ারে পরিণত হয়েছে, স্যাটায়ার কয় ধরনের হয়ে থাকে আমরা বেসিক্যালি জানি কি, যে স্যাটায়ার মানে কি, স্যাটায়ার মানে কাউকে বিদ্রূপ করা, সেটা ভালোভাবেও হতে পারে, সেটা খারাপ ভাষায়ও হতে পারে। সো দুই ধরনের স্যাটায়ার হয়, which is called as Horatian satire and Juvenalian satire. ওকে, জাস্ট এই বিষয়টাকে একটু মাথায় রাখা। এবং হিরোইক প্লে আমি যখন স্যাটায়ারের সিরিজ আনবো তখনই আমি তোমাদেরকে দেখাবো হোরাসিয়ান স্যাটায়ার কোনটা, জুভেনালিয়ান স্যাটায়ার কোনটা, কোন কোন রাইটার হোরাসিয়ান স্যাটায়ার থেকে ইনফ্লুয়েন্সড হয়েছে, কারা জুভেনালিয়ান স্যাটায়ার থেকে ইনফ্লুয়েন্সড হয়েছে, এই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন হিরোইক প্লে, এই হিরোইক প্লেকে কিন্তু হিরোইক ট্র্যাজেডিও বলা হয়, হিরোইক প্লেকে হিরোইক ট্র্যাজেডি বলা হয়। এই যে আমরা হিরোইক প্লে বলছি বা হিরোইক ট্র্যাজেডি বলছি, এর যে থিম গুলো ছিল সেই থিম গুলো লাভ, অনার, রোম্যান্স, এগুলো কিন্তু এই থিমের মধ্যে আমরা পাবো। ইট ইজ ফেমাস বাই জন ড্রাইডেন, এবং ড্রাইডেনের ফার্স্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্রাইডেনের প্রথম হিরোইক প্লে কোনটি? The first Indian Queen. The first Indian Queen. Note down it. Very very important. John Dryden heroic tragedy was famous by John Dryden এবং তার প্রথম বিখ্যাত হিরোইক ট্র্যাজেডি ফার্স্ট ইন্ডিয়ান কুইন।
হিরোইক প্লে বা হিরোইক ট্র্যাজেডির কথা যখন আমরা বলছি, এই ধারণাটা লিটারেচারের জগতে কিন্তু বিখ্যাত করে দিয়েছিল জন ড্রাইডেন, কিন্তু এটি প্রথম ব্যবহার করেছিলেন উইলিয়াম ড্যাভেনন। The Sage of Rhodes. It's really very important. Heroic play বা heroic tragedy এটা প্রথম কার হাত ধরে এসেছিল? উইলিয়াম ড্যাভেনেন্টের দ্বারা, এবং দ্য সেজ অফ রোডস এর রয়েছে, এবং হিরোইক ট্র্যাজেডি এটা বিখ্যাত করে তুলেছিল জন ড্রাইডেন। ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড দিস ইজ রিয়েলি very ইম্পর্টেন্ট। চার্লস সেকেন্ডের মৃত্যুর পর 1685 to 1688 জেমস সেকেন্ড তিনি স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে আসলেন। যেহেতু তিনি স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে আসলেন এবং তিনি যোগ্য হায়ার নন চার্লস সেকেন্ডের, আবারও বলছি তিনি যোগ্য হায়ার নন চার্লস সেকেন্ডের, যেহেতু চার্লস সেকেন্ডের কোনো পিওর হায়ার ছিল না, তার কোনো পুত্র সন্তান ছিল না, তাই জেমস সেকেন্ডকে স্কটল্যান্ড থেকে আনা হয়েছিল। এবং 1685 থেকে 88 এই রাজত্বকালে ইংল্যান্ডের মানুষ তাকে ভালোভাবে নিতে পারছিল না, তাই তারা কি করলেন, জেমস সেকেন্ডের কন্যা মেরি সেকেন্ড এবং তার হাজবেন্ড, তার মানে জেমস সেকেন্ডের জামাতা, ওকে, উইলিয়াম অফ অরেঞ্জ, তাদেরকে ফ্রান্স থেকে ডেকে আনলেন। মেরি সেকেন্ড, জেমস সেকেন্ড, তার মেয়ে হিজ ডটার মেরি সেকেন্ড এবং তার জামাতা উইলিয়াম অফ অরেঞ্জ। এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেমস সেকেন্ড ইংল্যান্ড ছেড়ে পালিয়ে যায় এবং 1688 বিনা যুদ্ধে মেরি সেকেন্ড এবং উইলিয়াম অফ অরেঞ্জ ইংল্যান্ডে রাজত্ব শুরু করে। তাই 1688 কে গ্লোরিয়াস রেভলিউশন বলা হয়। ইউ শুড কিপ ইন ইওর মাইন্ড, very ইম্পর্টেন্ট, গ্লোরিয়াস রেভলিউশন। এবং মেরি সেকেন্ড আর উইলিয়াম অফ অরেঞ্জ, আগেন আই সে মেরি সেকেন্ড এবং উইলিয়াম অফ অরেঞ্জ 1689 থেকে 1702 এই অবধি যখন শাসন করেন, তখন তাদেরকে একসাথে বলা হতো জয়েন্ট মোনার্কি। ইউ শুড কিপ ইন ইওর মাইন্ড দিস। আজকে এই অবধি দিস ইজ দ্য হিস্ট্রি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অর ইনসিডেন্টস ইন রেস্টোরেশন পিরিয়ড। আজকে রেস্টোরেশন পিরিয়ড পুরো তোমাদের সামনে কমপ্লিটলি আলোচনা করলাম। এরপর আমাদের আরেকটা বিষয় একটু খেয়াল রাখা উচিত, দিস ইজ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্সে লাভ ট্রায়াঙ্গেল দেখা গিয়েছে, অবসেনিটি, ভালগারিটি, দেন সিডাকশন, রেপ, বেট্রিক্স। আমি আগে বলছি বেট্রিক্স, আ উম্যান ইজ সাবস্টিটিউট ফর আনাদার উম্যান, একজন উম্যান আর একজন উম্যানের সাবস্টিটিউট। ইউ শুড কিপ ইন ইওর মাইন্ড দিস। সো রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স এর ক্ষেত্রে যে বেট্রিক আমরা লক্ষ্য করছি, এটি উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু একটা নাটকে এই বেট্রিক আমরা লক্ষ্য করি, ঠিক আছে? সেখানে দেখা গিয়েছে প্রথম উইলিয়াম শেক্সপিয়ার ব্যবহার করেছেন এবং পরবর্তীকালে আ উম্যান ইজ সাবস্টিটিউট ফর আনাদার উম্যান, এই ব্যাপারটা রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সে দেখা গেছে। এখানে উইলিয়াম ওয়াইচারলে, very important name, William Wycherley, the country wife, very important, triple star, এবং উইলিয়াম কংগ্রেট, the way of the world,
is very important. Again I say restoration comedy of manners এটা কিছুই না, it's just like a satire. এই প্লে গুলো হলো satire এবং তারা স্যাটারাইজ করছে, তারা কাদেরকে স্যাটারাইজ করে? এই প্লে গুলো স্যাটারাইজ করে the manner and the behavior of elite society. So elite society যে ম্যানার, যে বিহেভিয়ার, সেগুলো উইলিয়াম ওয়াইচার্লে দ্য কান্ট্রি ওয়াইফ অথবা উইলিয়াম কংগ্রেভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এই ধরনের লেখাগুলোর মধ্য দিয়ে তারা স্যাটারাইজ করছে এলিট ক্লাসের সোসাইটিকে। দিস ইজ অল ফর রেস্টোরেশন পিরিয়ড। এবং রেস্টোরেশন পিরিয়ডের এই প্রত্যেকটা অ্যাসপেক্ট যা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আবারও বলছি, এই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভিডিওটা পুরোপুরি দেখবে এবং প্রত্যেকটা পয়েন্ট খাতায় নোট ডাউন করো, তারপর সেগুলোকেই পড়তে থাকো। এটাই হচ্ছে সেই ওয়ে, যে ওয়েতে আমি সফলতা পেয়েছি এবং এই ওয়েটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি টু ক্র্যাক ইউজিসি নেট অ্যান্ড টু গেট দ্য সাকসেস। সো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।